ইরান আমেরিকা যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে শিকড় টিভির নিয়মিত আয়োজন আরেকটি পারস্য যুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক বোরহানুল হক সম্রাট। আমরা আজ আপনাদের জানাবো যে ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং বিশেষ করে চীন আমেরিকা শীর্ষ সম্মেলনের সর্বশেষ কি অগ্রগতি হলো এবং কি পেলাম আমরা সেখান থেকে সেই ব্যাপারে। তো সমর ভাই, আপনাকে স্বাগত। এবং আমরা দেখলাম যে একটা বৈঠক তো হয়ে গেল চীন এবং আমেরিকার ভেতরে, এবং গার্ডিয়ান স্পেসিফিকলি এটাকে বলেছে যে বিশ্বমঞ্চে ট্রাম্পের নেতৃত্বের যে ইমেজটা আগে ছিল সেটা কিন্তু এখন অনেকখানি ম্লান হয়ে এসছে। অর্থাৎ আমেরিকা বিশ্ব নেতৃত্বের জায়গা থেকে কিন্তু অনেকখানি মনে হচ্ছে এখন তার ভূমিকা চেঞ্জ হচ্ছে, বা এটাকে একটা ফলিং সুপার পাওয়ার হিসেবে কেউ মনে করছেন। আপনি কিভাবে দেখেন এটা? আমি সেদিন একটি ভিডিও দেখছিলাম, অনেক বড় একটি ক্লিপ, যেখানে দেখা যায় যে সাম্রাজ্যগুলো পরিবর্তনের একটি সময়সীমা আছে, যে 200 বছর 250 বছর এরকম একটি সময় আছে। তো সেই সাম্রাজ্যগুলো যখন গড়ে ওঠে, প্রথম দিকের বিষয়গুলো কেমন থাকে, মাঝখানের বিষয়গুলো কেমন থাকে, তারপরে বিষয়গুলো কেমন থাকে এবং শেষের দিকের বিষয়গুলো কেমন থাকে। তো চীনের এক ভদ্রলোক, সে খুব স্বাভাবিকভাবে চাইবে যে আমেরিকার যে এখন সাম্রাজ্য, যে আধিপত্যবাদের পতন ঘটুক এবং সেটি যে 4 স্টেজে আছে, সে এই ব্যাখ্যাটি তার মতো করে দেওয়ার চেষ্টা করছে। তো এইটি আমি দেখেছিলাম এই সামিটের আগে, কিন্তু এখন যে 10 বছরের মধ্যে কোনো একটা মার্কিন প্রেসিডেন্ট চীনে সফর, এটি প্রথম। তো এই সফরকে কেন্দ্র করে নানানভাবে নানান মানুষের তার মতো করে দেখবার একটি জায়গা ছিল যে আসলে কি হবে। সেটি যদি আপনি আফ্রিকার দেশের কথা বলেন, সেটি যদি আপনি ইউরোপের দেশের কথা বলেন, সেটি যদি আপনি এশিয়ার দেশের কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তো রয়েছে এবং চীন নিজে রয়েছে, তাই না? সবারই যার যার মতো করে একটি জানা বোঝার জায়গা ছিল এবং হিসেব নিকেশ ছিল। কিন্তু আমরা দেখলাম, আমি অন্তত আমার মতো করে ঘাটার চেষ্টা করেছি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তারা কি বলতে চাচ্ছে এই সফরটাকে। যদিও এটা টু আর্লি কিনা আমি জানি না, উনি আবার ফিরে গেলেন, কিন্তু আমি যেটি দেখছি আমার কাছে অবাক লাগছে যে তারা মানে কোনো মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে গণমাধ্যমগুলো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এইভাবে কথা বলে, এটি আমি কখন দেখিনি। এবং চীন থেকে উনি চীনে গেলেন, বলা হচ্ছে যে একটি মোড়ল হিসেবে উনি ফিরে আসলেন একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে, এবং যাকে মাথা উঁচু করে দাঁড়াতে খুব একটি দেখা যায়নি। আমরা দেখি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যেরকম করে কথা বলতে পছন্দ করেন সেভাবে কথা বলেন সবসময়, তাই না? চীন সফরে ওনার এই জায়গাটি কেমন থাকবে সেটির দিকেও মানুষের নানান মনস্তাত্ত্বিক লড়াই ছিল। সেখানে আপনি যেটি বলছিলেন, গার্ডিয়ান বলছে যে তার যে ভাবমূর্তি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের, আমেরিকার নয়, আমেরিকার বিষয়ে আমি বলছি না, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইমেজ, যে বৈশ্বিক ইমেজ, সেটি পুনরুদ্ধার করার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছিল চীন সফরে। যখন সে এবং শি জিনপিং যখন পাশাপাশি দাঁড়াবেন, তখন যেন জিনিসটা আবার বোঝা যায় যে আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকারই প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট। কিন্তু দেখা গেল এটা সমান্তরাল হয়ে গেল। বিশ্লেষণগুলো, গণমাধ্যমগুলো এটাই করছে যে দুজন সমানে সমান হয়েছে। এবং আরেকটি মজার আমি দেখছিলাম, গার্ডিয়ান বলছে যে এরকম একটি দিনের জন্য শি জিনপিং এবং অপেক্ষা করছিল যে এরকম একটি দিন যেদিন সমানে সমান হয়ে দাঁড়াবো। তাদের বিশ্লেষণ, আমার বিশ্লেষণ নয়। ফলে এটি খুবই এর সাথে আসলে চীন তো অনেক রিসার্চ করেছে যে আমেরিকার ভেতরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি অবস্থা। আপনি একেবারে এই মে মাসের সাম্প্রতিক জরিপ যদি দেখেন, সেখানে বলা হচ্ছে যে 61% মানুষ মনে করেন যে বৈশ্বিক নেতা হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার জায়গাটি হারিয়ে ফেলেছেন, সেই জায়গাটি আর নেই। উনি এই যে নানানভাবে নানান রকম করে কথা বলে, টুইট করে, যেটা করে আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে, সেই জায়গাতে তারা আসলে ভাবতে চাননি যেটি ডোনাল্ড ট্রাম্প করছেন। এবং সে কারণেই তারা ক্ষুব্ধ, এবং এই জরিপ, যেটি পোল বলা হচ্ছে, সেটিতে তার প্রভাব পড়েছে অনেকখানি। মানে বলা হচ্ছে মাত্র 37% মানুষ ট্রাম্পের এই আচরণগুলো পছন্দ করছেন, বাকি বেশিরভাগই করছেন না আসলে। হ্যাঁ, করছেন না। এবং চীন সফরের দিকে তাদের লক্ষ্য ছিল যে চীন সফরে তাদের বডি ল্যাঙ্গুয়েজটি কেমন হয় সেটির জন্য। সেখানে খুব বেশি, সেটি সম্ভবত গার্ডিয়ান বলার চেষ্টা করেছে যে বৈশ্বিক ইমেজ পুনরুদ্ধারের যে লড়াই,
সেখানে এই সফর বড় ভূমিকা রাখতে পারেনি। কেউ কেউ আবার মজা করে বলছিলেন যে এটা আসলে আমেরিকার আমরা যে যুদ্ধে ইস্তফা দিলাম এটা এক ধরনের সাবমিশনের মতন, যে না ঠিক আছে আমরা 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 হেরে গেলাম বা হার মেনে নেওয়ার একটা ইঙ্গিত এখানে কেউ কেউ দিয়েছেন। না, সেটি কিন্তু ঘটেনি, কিছুই হয়নি। আমি দেখলাম বিবিসির শিরোনাম যে ব্যাপক রাজকীয় ভোজ সভায় ফিরলেন খালি হাতে, যেভাবে মজা করে গণমাধ্যমগুলো লেখে আর কি। নিউ ইয়র্ক টাইমস খুব বেশি টাফ লিখেছে, একেবারে স্ট্র্যাটেজিক সেটেলমেন্ট ইন বেইজিং, মানে এইটি বেইজিংয়ে কৌশলগত অচল অবস্থা আমেরিকার। নিউ ইয়র্ক টাইমস লিখছে, ওয়াশিংটন পোস্ট সে এমটি হ্যান্ডস অ্যান্ড রেজিং ইনফ্লেশন। মানে ওরা যে এটি আমেরিকার জন্য একটি বড় গর্বের বিষয় যে গণমাধ্যম যে প্রচন্ড স্বাধীন এবং গণতন্ত্র যে সেখানে অনেক স্ট্রং, এটিও কিন্তু প্রমাণ, যে কারণে গণমাধ্যমগুলো এইভাবে মানে ছুলে ফেলার মতো করে লিখতে পারে। জি, কিন্তু আপনি বহু বছর যেমন এই ধরনের সামিটগুলো কভার করেছেন, আপনি জানেন যে পেপারে বা আমরা মিডিয়াতে অনেক কিছু দেখি, কিন্তু আসলে পর্দার আড়ালে অনেক কিছু ঘটে, মানে বিহাইন্ড দ্য ডোর অনেক মিটিং তাদের হয় দ্বিপাক্ষিক এটা সেটা, এবং অনেক এজেন্ডা তাদের থাকে। তো এই সামিটে আসলে সেরকম কি হলো আসলে? এই সামিটে একটা জিনিস খুব বেশি ছিল যে ইরান যুদ্ধের একটা ফয়সালা হয়ে যাবে বলে মনে করা হচ্ছিল, যে কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তিনি চীন সফর করে এসেছেন এই সফরের আগে। তো যেটি জানা যাচ্ছে একেবারেই স্পষ্টভাবে রয়টার্স এবং সিএনবিসি গভীর বিশ্লেষণ করে বলছে যে আসলে কাজের কাজ কিছু হয়নি। তারা দাবি করে যে শি জিনপিং জানিয়ে দিয়েছেন যে ইরান যুদ্ধ আপনি শুরু করেছেন, এটার দায় কোনোভাবে চীনের উপরে যাবে না। চীনেরও একটু মজা হয়েছে যে এরকম একটি সময় ট্রাম্প তার দেশে এসেছে, যে বডি ল্যাঙ্গুয়েজটা তার অনেক শক্ত রাখার সুযোগ তৈরি হয়েছে। তো আমার না একবার মনে হচ্ছিল যে এই সময়টা তো সফরটি না হলেও ভালো হতো, মানে আমেরিকার পার্সপেক্টিভে যদি বলা যায় যে এমন সময় গেলেন তিনি যখন, এবং তিনি কিন্তু তার প্লেনে যখন ফিরে আসেন বেইজিংয়ে, তখন বলেছেন আমি কিন্তু ইরান যুদ্ধ নিয়ে চীনের কোনো দয়া ভিক্ষা করার জন্য এখানে আসিনি। এই ধরনের শব্দ তাকে বলতে হয়েছে, এবং বলতে হয়েছে যে এই যে আমরা জানি কিছুদিন আগে তিনি বলেছিলেন 11 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করবেন, সেটি নিয়ে উনি কোনো কথা বলতে চাননি। তো ইরান যুদ্ধ নিয়ে যেটি খুব বেশি আকাঙ্ক্ষার জায়গা ছিল মানুষের, সেখানে বোঝা গেছে যে এটি আসলে শি জিনপিং বলে দিয়েছে যে আমাদের খুব বেশি কিছু করার নেই, এরকম। জি, এখন ইরান যুদ্ধ নিয়ে তারা কথা বলতে গেলেন, কিন্তু তাইওয়ান ইস্যুতে যে থ্রেট চায়নার দিক থেকে আসলো, আমরা এর এগেইনস্টে কিন্তু আমেরিকাকে এত নমনীয় থাকতে এর আগে কখনো দেখি নাই। এটিও বলা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে, আমেরিকার প্রেসিডেন্টদের ইতিহাসে এইভাবে তারা সবসময় গেছেন, এবং তাইওয়ান সবসময় একটা স্ট্র্যাটেজিক জায়গায় ছিল যুক্তরাষ্ট্রের, চীনকে ডিস্টার্ব করার জন্য, যে তুমি তো চীন চাও, আমি তাইওয়ানের পাশে আছি। এটা ভৌগোলিক রাজনীতির একটি অংশ ছিল যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, কিন্তু এইবার প্রথমবারের মতো গণমাধ্যমগুলো বলছে, আপনাদের গণমাধ্যমগুলো, যে শি জিনপিং তো স্ট্রেট বলে দিয়েছেন যে প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে দুই দেশের যুদ্ধ লেগে যাবে, এবং শির এমন বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু বলতে পারেননি, বরং ওখানে তো বলতে পারেননি, ফিরে এসে ওনার বিশেষ প্লেন সেখানে বসে উনি বলেছেন, যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে তাইওয়ান নিয়ে কি হলো, তো তখন বলেছেন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার যে বিষয়টি ছিল সেটি আমি এখনো ভাবছি। এই যে নমনীয়তা, চীনের মাটিতে বসে তাইওয়ান নিয়ে কোনো কিছু বলতে না পারার যে বিষয়টি, এক একটা দেশের তো এক এক রকম পারদ দিয়ে মাপা হয়, তাই না? ব্যক্তিগত জীবনে আমাদের পারদ দিয়ে মাপা হয় যে সে কোথা থেকে কোথায় নেমে এসেছে। তো দেশকেও সেভাবে মাপা হয়, যারা পরাশক্তি তাদেরকে একরকম মাপা হয়। যেমন রাশিয়াকে মাপা হয় যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তো একসময় সমান ছিল, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র অনেক উপরে উঠে গেছে, রাশিয়া কেন, এগুলো তো একটি মাপার একটি পারদ আছে, পরিমাপক আছে। তো এখানেও কিন্তু ব্যাপারটি তাই, তাইওয়ানকে দিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি রাজনীতি বহু বছর ধরে হয়ে আসছে। এই প্রথম আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট খুব বেশি কিছু বলতে পারলেন না, বারংবার প্রশ্ন করা সত্ত্বেও। এবং মজার ব্যাপার হচ্ছে, যদিও এটা চীন আমেরিকা বৈঠক, কিন্তু সারা পৃথিবীর নজর ছিল এই মিটিংয়ের দিকে, কারণ বিশেষ করে সবাই এক্সপেক্ট করছিল হরমুজ প্রণালী নিয়ে কিছু একটা ঘোষণা বা কিছু একটা সলিউশনের দিকে যাবে, কারণ এটার সঙ্গে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অনেক দেশের সরাসরি স্টেক এখানে আছে জড়িত। সেটার তো আসলে কোনো আউটপুট মনে হলো না, আমরা দেখলাম না। হরমুজ প্রণালী, যেটি আমি বলছিলাম যে চীন বলে দিয়েছে যে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ইসরায়েল শুরু করেছে, এবং এই যুদ্ধ চীন অবশ্যই চায়, তারা একটি এগ্রিমেন্টও করেছে। সেই এগ্রিমেন্টটি কি?
যে যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই চাইছে হরমুজ প্রণালী খুলে যাক, কিন্তু কিভাবে চাইছে, কোন তরফে খোলা হবে, সেটির কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই। এবং এইটি চীনের রাজনীতির একটি অংশ হয়ে উঠলো এই সামিটে, যে হ্যাঁ এটা খুব খারাপ, ইরান এটির কাজটা ভালো করছে না, এইভাবে তো এই পৃথিবীর 20% তেল, গ্যাস, এলএনজি যে পথ দিয়ে আসে সে পথটি এইভাবে বন্ধ করে রাখা কোনোভাবে ঠিক হচ্ছে না। কিন্তু এটির সমাধান কিভাবে হবে সেটি চীন সাহায্য করছে না যুক্তরাষ্ট্রকে। যে সাহায্যটি যুক্তরাষ্ট্রকে চীন করবে বলে মানুষ ধারণা করে নিয়েছিল যে এই সফর থেকে এটি একটি ফয়সালা হয়ে যাবে, কিন্তু চীন বলে দিয়েছে যে এখানে আমাদের খুব বেশি কিছু করে নেই, আমরা অবশ্যই ইরানকে চাপ দেব যেন তারা অতি দ্রুত খুলে দেয়। কিন্তু একই সাথে মনে করিয়ে দেওয়া হয়েছে যে এই যুদ্ধটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শুরু করেছে, অন্য কেউ শুরু করেনি, ফলে এর দায় চীন কোনোভাবেই নিতে চাইছে না। তো মিডিয়ার চোখ যখন পুরোপুরি এই মিটিংটার দিকে, তখন আবার অন্যদিকে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো যে ইরান আবার ভারতে গিয়েছিল, মানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য। এবং এরপর আমরা দেখলামও তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে দেখেন হরমুজ তো আমাদের দিক থেকে ওপেন, এটা তো আসলে ব্লকেটটা আছে তো ইউএস এর পক্ষ থেকে। তো আপনি এইটাকে কিভাবে দেখেন? বিশেষ করে সম্মেলন দেওয়ার আগে আমি একটু যদি আপনাকে আরেকটু বলি, আগের প্রশ্ন উত্তরে আমার ইচ্ছা ছিল বলার, যেমন সিএনএন তারা বলছে, সিএনএন তাদের বিশ্লেষণে বলছে ট্রাম্প বেজিং এ গিয়েছেন আমেরিকার ইতিহাসের অন্যতম দুর্বল প্রেসিডেন্ট হিসেবে। বোঝেন, তারা মন্তব্য করছে হোয়াইট হাউস যেখানে এই সফরকে বাণিজ্যিক সফলতার ট্রফি হিসেবে দেখাতে যাচ্ছে, সেখানে বেজিং এর লাল গালিচায় ট্রাম্পের শরীরী ভাষা ছিল একজন পরাজিত নেতার মতো। কারা বলছে? সিএনএন, আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম। নিউ ইয়র্ক টাইমস তারা বলেছে এই বৈঠকে ট্রাম্পের একটি বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে, যুক্তরাষ্ট্রের মানুষ এটি দেখছে, কারণ এই বৈঠকের কোনো আউটপুট নেই। ওয়াশিংটন পোস্ট তারা বলছে ট্রাম্প আমেরিকার বাজারে 3.8% মুদ্রাস্ফীতির আগুন এবং তেলের দামের রেকর্ড উচ্চতা নিয়ে বেজিংয়ে গিয়েছিলেন একটি লাইফ লাইন বা বাঁচার পথ খুঁজতে, কিন্তু তিনি ফিরেছেন কেবল 200টি বোয়িং বিমান এর অর্ডার নিয়ে। মানে গণমাধ্যমগুলো, আমেরিকার গণমাধ্যমগুলো কতখানি স্বাধীন এইভাবে কিন্তু আমরা বাংলাদেশেও বলতে পারিনি একটি সময়, এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যতই সমালোচনা করি না কেন, তার দেশের গণমাধ্যমে কিন্তু তার বিরুদ্ধে বলতে পারে, তার বিরুদ্ধে এইভাবে লাগামহীনভাবে বলতে পারে। এবং উনিও কিন্তু ওনার প্রেস কনফারেন্সগুলোতে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নিউ ইয়র্ক টাইমসকে একটি বাতিল পত্রিকা, এই পত্রিকা এভাবে উনি বলেন, কিন্তু নিউ ইয়র্ক টাইমস টিকে থাকে এবং নিউ ইয়র্ক টাইমস সেইভাবেই কথা বলতে পারে। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে ব্রিক্সের সম্মেলনে এবং ব্রিক্সের সম্মেলনে আরেকটি কিন্তু দেখেন, মানে ইরান যে মর্যাদার জায়গাটাতে কোথায় গেছে, সবাই কিন্তু তাকে ফলো করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আসছে কিনা, এই ব্রিক্স সম্মেলনে কিন্তু পৃথিবীর অনেক বড় বড় দেশের পররাষ্ট্র সচিব মন্ত্রী রয়েছেন, কিন্তু সবার নজর আরেকটির দিকে। একটি কারণ অবশ্য এটিও যে হরমুজ প্রণালীর মালিক এখন তারাই, এখন মানে সবসময় তারা ছিল এবং তাদের উপরে তাদের দেশের নানান অভিঘাত নির্ভর করছে। তো সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে যুক্তরাষ্ট্রের অনেক সাংঘর্ষিক মন্তব্যের কারণে তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে উঠতে পারছেন না, অন্তত যুদ্ধবিরতি এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে। এবং তিনি বলেছেন যে, এবং তিনি কখন এটি বললেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করছেন তখনই তিনি বললেন, জানিয়ে দিলেন, আমরা ভেবেছিলাম যে এই সময় হয়তো কেউ কোনো কিছু বলবে না। এবং তিনি বলছেন যে এই যে যুদ্ধবিরতিটা রয়েছে, কৌশলগত কারণে এই যুদ্ধবিরতি যেন আরও দীর্ঘ হয় সেটি আমরা চাচ্ছি, কূটনৈতিক সমাধানের জন্য আমরা সেটিকে মেনে নিচ্ছি। এবং আরাগচি বলছেন প্রয়োজনে যুদ্ধের আবার শুরু করা যে প্রস্তুতি, সেটি নেয়া ইরানের শেষ। আচ্ছা, কিন্তু ইরান কোনোভাবেই মর্যাদার জায়গা থেকে ফিরে আসবে না, বা অন্য কোনো তরফ থেকে কোনো চাপ দিয়ে তারা এই যুদ্ধটার বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে না। বুঝতে পেরেছি। তো এখন এই যে দুটো মিটিং হলো, একটা হচ্ছে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের সামিট এবং ইউএস চায়না সামিট, দুটার পরবর্তীতে এটা এখন আফটার ম্যাথটা কী হবে, সামনে কি আসতে যাচ্ছে, কি দেখতে পাচ্ছেন আপনি? একটি হলো যে ব্রিক্স থেকে তো কোনো বড় সিদ্ধান্ত আসার সুযোগ নেই, শুধু সিদ্ধান্ত আসার সুযোগ ছিল এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর বৈঠক থেকে। এখন পর্যন্ত দৃশ্যত আপনি যেটি বলছিলেন একটি প্রশ্নে, যে ভিতরে ভিতরে তো পর্দার অন্তরালে কিন্তু অনেক কিছু হয়, এটি বাস্তবতা। সবকিছু প্রকাশিত হয় না, সবকিছু জানা যায় না। আমরা যে আলোচনা করছি সেগুলোকে পাশ কাটিয়ে রেখে হয়তো কোনো একদিন বলা হবে যে চীনের সাথে একটি সমঝোতা হয়েছে যে এই করলে এই হরমুজ প্রণালী খুলে যাবে এবং চীনের যুদ্ধ এবং ইরানের যুদ্ধ আর হবে না। হতেই পারে, নিশ্চয়ই এটার কোনো
কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যম তাদের যে নানান রকমের বিশ্লেষণ, নানান রকমের রেফারেন্স, নানান রকমের অনুসন্ধান, সেটি বলছে যে কাজের কাজ কিছু হয়নি, যে আশাটি তারা করছিলেন। ফলে ওই যে তেলের দাম, ফাইনালি তো আমি আপনি ক্ষতিগ্রস্ত হই তেলের দামে, সারের দামে, সেই জায়গাটি এখন পর্যন্ত নিশ্চিত নয় যে এটিকে সামনের দিনগুলোতে বাড়তে থাকবে। এটি নিশ্চিত নয় যে সামনে কোনো একদিন সকালে উঠে যেভাবে আমরা জানলাম যে ইরানে আক্রমণ করছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি যে আবার ঘটবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এবং আপনাকে আমি বলি নাফিস, একটি ড্রোন এনাফ হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখার জন্য। কারণ এই যে জাহাজগুলো তেল নিয়ে পার হয় না, সেখানে তারা যে ইন্স্যুরেন্স নিয়ে পার হয়, সেখানে যদি সামান্য একটি ড্রোনের আঘাত হয় তার কিন্তু কলাপস করবে। ফলে ইরান কেন হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখতে পারে? তার বাড়ির কাছে হরমুজ প্রণালী, তার বাড়ির সাথে। ফলে সে এরকম, কারণ যেহেতু এখানে বিপুল অঙ্কের ইন্স্যুরেন্স জড়িত, ইরান জানে কৌশলটা কি। এই কারণেই পৃথিবীর তাবৎ শক্তিরা সব মিলে এক হলেও ইরানকে হরমুজ প্রণালীর মালিকানা থেকে দূরে রাখার কোনো সুযোগ নাই, এবং এ কারণে যুদ্ধটা শান্তিপূর্ণভাবে শেষ হতে হবে। তো জনাব বুরহানুল হক সম্রাট, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও ইরান ইউএস যুদ্ধের আপডেট নিয়ে আমরা হাজির হব। দেখতে থাকুন, চোখ রাখুন শিকড় টিভির পর্দায়। ধন্যবাদ সবাইকে।